সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমি কথা বলবো নতুন কারিকুলামের নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের এক্সপেরিয়েন্স 5 নিয়ে, অর্থাৎ এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম। এই অধ্যায়ে তোমরা যা যা জানবে বা শিখবে সেটি হচ্ছে নাম্বার 1, What is a problem solution essay? অর্থাৎ problem solution essay কি? Number 2, what are the parts of a problem solution essay? অর্থাৎ এই problem solution essay এর অংশগুলো কি কি? Number 3, structure of a problem solution essay or text, অর্থাৎ problem solution essay এর গঠন প্রণালী কি? or how to write a problem solution essay, অর্থাৎ কিভাবে একটি problem solution essay লিখতে হয়। নাম্বার 4, a demo of a problem solution essay, অর্থাৎ একটা problem solution essay আমরা এখানে দেখব যে কিভাবে লিখতে হয়। Dear learners, আশা করছি you will enjoy the video. So no more delay, let's begin our today's lesson. প্রথমে আমি প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি ছিল হোয়াট ইজ এ প্রবলেম সলিউশন এসে, অর্থাৎ এই সমস্যা সমাধানকারী এই এসে বলতে কি বোঝায়। প্রবলেম সলিউশন টেক্সট অর এসে ইজ এ পপুলার ফর্ম অফ রাইটিং, অর্থাৎ প্রবলেম সলিউশন টেক্সট বা এসে এটি হচ্ছে লেখার একটা জনপ্রিয় রূপ। Here, writers first describe or discuss a problem. এখানে প্রথমত লেখকরা কি করে, একটা সমস্যা বর্ণনা করে অথবা আলোচনা করে। Convince the reader, পাঠকদেরকে কি করে, বুঝায়। To care about it, এই বিষয়ে যত্নশীল হওয়ার জন্য। And finally, বা এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য। and finally suggest solutions, এবং সবশেষে কি করে এই সমস্যার একটা সমাধান এর ইঙ্গিত করে। a problem solution text, a good problem solution text suggests one or some well explained solutions to solve the problem, অর্থাৎ সমস্যা সমাধান করার জন্য একটা ভালো সমস্যার সমাধানকারী টেক্সট কি করে, একটি অথবা কিছু সুন্দরভাবে ব্যাখ্যা করার সমাধান এর নির্দেশনা ইঙ্গিত করে। ইন দিস টাইপ অফ রাইটিং, এই ধরনের লেখার মধ্যে দ্য ফোকাস ইজ ইকুয়ালি অন বোথ দ্য প্রবলেম এন্ড দ্য সলিউশন, অর্থাৎ এই ধরনের লেখার মধ্যে মূলত কি থাকে, যে ফোকাসটা, গুরুত্বটা সমানভাবে থাকে সমস্যার উপরে এবং সমাধান এই দুটি বিষয়ের উপরে। আশা করছি ডিয়ার লার্নার্স তোমরা বুঝতে পেরেছো এই প্রবলেম সলিউশন এসেটা কি। এবার আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2, হোয়াট আর দ্য পার্টস অফ এ প্রবলেম সলিউশন এসে, অর্থাৎ একটা প্রবলেম সলিউশন এসের অংশ কতগুলি। তোমরা জানো দেয়ার আর 4 পার্টস অফ এ প্রবলেম সলিউশন এসে, অর্থাৎ একটা প্রবলেম সলিউশন এসের 4টা অংশ। স্ট্রাকচার অফ এ প্রবলেম সলিউশন এসে, এবার আমরা জানবো যে একটা প্রবলেম সলিউশন এসে আমরা যদি লিখতে যাই তাহলে এর গঠনটা কিরকম হয়, অর্থাৎ এটা দেখতে কেমন হবে, এর কাঠামোটা কেমন হবে, এর অবয়বটা কেমন হবে, অর্থাৎ কিভাবে আমরা এটা সাজাবো। তোমাদের সবার শুরুতে যেটি করতে হবে সেটি হচ্ছে যে নেম অফ দ্য টপিক, অর্থাৎ যেই বিষয়ে তোমাদের এই প্রবলেম সলিউশন এসেটা লিখতে বলবে সেটির নাম একদম সবার উপরে লিখতে হবে এবং তার নিচে আন্ডারলাইন করলে ভালো হয়। প্রথমে যেটি করতে হবে ইন্ট্রোডাকশন, আমরা শুরুতে কি করব, ইন্ট্রোডাকশন লিখব। ইন্ট্রোডাকশন মানে সূচনা। এই ইন্ট্রোডাকশন প্রবলেম সলিউশন এসের ইন্ট্রোডাকশনের মধ্যে আবার দুটি পার্ট রয়েছে। প্যারাফ্রেজিং দ্য গিভেন প্রবলেম, আমরা ইন্ট্রোডাকশন যখন লিখব
তখন খেয়াল রাখবো এই দুইটি বিষয়ের উপরে। প্যারাফ্রেজিং দ্য গিভেন প্রবলেম, অর্থাৎ যে সমস্যাটি দেওয়া থাকবে, যে টপিকটা আমরা এখানে লিখব, হ্যাঁ, সেই টপিক বা এই সমস্যাটির আমরা কি করব, প্যারাফ্রেজ করব, মানে নিজের মতো করে, হ্যাঁ, নিজের ভাষায় এটিকে সংক্ষেপে উপস্থাপন করব। দ্বিতীয় নম্বর যে বিষয়টি খেয়াল রাখতে হবে, রাইট ওয়ান কি কজ অ্যান্ড ইটস সলিউশন। এই যে টপিকটা থাকবে, এই টপিক একটা সমস্যার নিয়ে থাকবে, এই সমস্যার একটা মূল কারণ, এখানে কি, ওয়ান কি কজ, দ্যাট ইজ একটা মূল কারণ, এবং এর সমাধান আমরা এখানে লিখব। তাহলে এই দুইটি বিষয়, এই সমস্যাটাকে যদি আমরা প্যারাফ্রেজিং করি এবং এর একটা মূল কারণ এবং এর একটা সমাধান যদি আমরা লিখি, তাহলে এই দুইটি মিলে হবে ইন্ট্রোডাকশন। এবার 2 নাম্বার যে পার্টটি রয়েছে, মেইন বডি প্যারাগ্রাফ 1, অর্থাৎ এখানে যে পার্টগুলি থাকবে তার মধ্যে একটি হচ্ছে 2 নম্বর পার্ট। এই 2 নম্বর পার্টে আমাদের লিখতে হবে মেইন বডি প্যারাগ্রাফ 1, অর্থাৎ যে সমস্যাটি থাকবে এই সমস্যা একটা কারণ লিখতে হবে। আচ্ছা, সমস্যার যদি একটা কারণ হয় তাহলে আমরা এখানে কারণ লিখব, যদি দুইটা হয় তাহলে মেইন বডি প্যারাগ্রাফ 1 কজ 2, এরকম করে বাড়তেই থাকবে। তো মেইন বডি প্যারাগ্রাফ 1, এখানে কজ, এই প্যারাগ্রাফে আমরা কি লিখবো, এই প্যারাগ্রাফের 3টা অংশ। টপিক সেন্টেন্স, শুরুতে আমাদের টপিক সেন্টেন্স লিখতে হবে। এখন টপিক সেন্টেন্স বলতে কি বোঝায়? টপিক সেন্টেন্স বলতে সেই সেন্টেন্সকে বোঝায় যেটি স্টেটিং দা কজ, অর্থাৎ এখানে যে আমরা কারণটি উল্লেখ করব সেই কারণকে উল্লেখ করাই হচ্ছে টপিক সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে আমরা প্রথমে কারণটা মেনশন করব সেটি হবে টপিক সেন্টেন্স। এরপরে 2 নম্বরে এক্সপ্লেইনিং দ্য কজ অফ দি প্রবলেম, আমরা যেই সমস্যার কারণটি এখানে উল্লেখ করব টপিক সেন্টেন্সে, সেটি আমরা কারণ ব্যাখ্যা করব। এবং সবশেষে যেটি করতে হবে, গিভিং অ্যান এক্সাম্পল, এবং এর উপর ভিত্তি করে একটা আমাদের বাস্তবসম্মত, আমাদের চেনা জানা একটা ব্যাখ্যা, উদাহরণ এখানে সেট করতে হবে। তাহলে এই 3টি মিলে হবে মেইন বডি প্যারাগ্রাফ 1 কজ। এখন যদি কোনো একটা সমস্যার কারণ একের অধিক হয় তাহলে এখানে আবার একটা আমরা কারণ লিখব এবং সেটিও এরকম একইভাবে লিখতে হবে, অর্থাৎ প্রথমে টপিক সেন্টেন্স লিখতে হবে, তারপরে এক্সপ্লেইনিং দ্য কজ অফ দি প্রবলেম, সমস্যাটির কারণ ব্যাখ্যা করতে হবে, গিভিং অ্যান এক্সাম্পল, এবং সবশেষে একটা উদাহরণ দিতে হবে। এবার আমি চলে যাচ্ছি পরের যে পার্ট নাম্বার 3, মেইন বডি প্যারাগ্রাফ 2, এই অংশে কিন্তু সলিউশন লিখবো। আমরা উপরে মেইন বডি প্যারাগ্রাফ 1 কজ যেই কারণটি লিখলাম এবং এই কারণটা আমরা কিভাবে সমাধান করব, সেই সমাধান অংশ থাকবে মূলত মেইন বডি প্যারাগ্রাফ 2 তে। এখন আমরা যদি কারণ একটা উল্লেখ করি তাহলে এখানে একটা সমাধান হবে, যদি আমরা কারণ 2টা উল্লেখ করি তাহলে এখানে সমাধান 2টা হবে, অর্থাৎ কারণ একটা প্যারাগ্রাফে যদি একটা কারণ উল্লেখ করি তাহলে এখানে সলিউশন প্যারাগ্রাফ হবে একটি, এবং আমরা কারণ যুক্ত যদি 2টা প্যারাগ্রাফ লিখি তাহলে এখানে সলিউশন যুক্ত প্যারাগ্রাফের সংখ্যা হবে 2টি। এবার চলে যাই আমরা মেইন বডি প্যারাগ্রাফ 2 সলিউশনে। এখানে রয়েছে, প্রথমে রয়েছে টপিক সেন্টেন্স স্টেটিং দ্য সলিউশন। এখানে আগের মতোই আমাদের টপিক সেন্টেন্স লিখতে হবে এবং এই টপিক সেন্টেন্স আমরা কি করব, এই সমস্যার সমাধানটা আসলে কি হতে পারে সেটি উল্লেখ করব। এরপরে যেটি করতে হবে, এক্সপ্লেইনিং দ্য সলিউশন ইন রিলেশন টু দ্য প্রবলেম, এই সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত সমাধানটি আমরা কি করব, ব্যাখ্যা করব। এবং সবশেষে গিভিং অ্যান এক্সাম্পল, আমরা একটা বাস্তবসম্মত উদাহরণ দেব। এখন এই মেইন বডি প্যারাগ্রাফ 2 সলিউশন, এটা কিন্তু একের অধিক হতে পারে। আমরা যদি কারণ 2টা লিখি তাহলে এই মেইন বডি প্যারাগ্রাফ 2 সলিউশন 2টা হবে, যদি 3টা কারণ লিখি তাহলে এখানে মেইন বডি প্যারাগ্রাফ 2 সলিউশন 3, মানে অর্থাৎ 3টা এখানে প্যারাগ্রাফ হবে বা প্যারা হবে। এবং সবশেষে আমি চলে যাচ্ছি
কনক্লুশনে, অর্থাৎ কনক্লুশনের মাধ্যমে আমাদের একটা প্রবলেম সলিউশন এসে শেষ করতে হবে। এবং কনক্লুশন আমরা কিভাবে লিখব? সামারাইজিং দ্য কি পয়েন্টস, অর্থাৎ এই 1 নাম্বার পার্ট থেকে শুরু করে 3 নম্বর পার্ট পর্যন্ত আমরা যতগুলো ইনফরমেশন এখানে উপস্থাপন করব, সেই ইনফরমেশন গুলোকে মূলত সংক্ষিপ্ত করে লিখলেই সেটিই হয়ে যাবে কনক্লুশন। অর্থাৎ কনক্লুশনের মধ্যে আমরা নতুন কোনো তথ্য যোগ করতে পারবো না, আমরা পূর্বে যা কিছু আলোচনা করেছি সেটাকে সংক্ষিপ্ত করে এখানে উপস্থাপন করলেই সেটি হয়ে যাবে মূলত কনক্লুশন। ডিয়ার learners, I hope you have got the answer of these 3 questions. আমি এই 3টি প্রশ্নের উত্তর এতক্ষণে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এই প্রশ্নের সমাধানগুলি তোমাদের এই বিষয়টাকে আরো সহজভাবে বুঝতে সাহায্য করবে। এবার আমি তোমাদের দেখাবো একটা ডেমো প্রবলেম সলিউশন এসে কিরকম হতে পারে, তার একটা ডেমো বা নমুনা দেখাবো। ডেমো অফ এ প্রবলেম সলিউশন এসে, এখানে ধরো যে একটা সমস্যা, টপিক হচ্ছে ক্লাইমেট চেঞ্জ কজেস অ্যান্ড সলিউশন। টপিকটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ কজেস অ্যান্ড সলিউশন, জলবায়ু পরিবর্তন এর কারণ এবং সমাধান। তো প্রথম যে প্যারাগ্রাফটি রয়েছে, যে এই পর্যন্ত যে প্যারাগ্রাফটি রয়েছে, এটি কিন্তু মূলত ইন্ট্রোডাকশন। তোমরা একটু আগেই জেনেছো একটা প্রবলেম সলিউশন এসে 4টি পার্ট থাকে, তার মধ্যে এটি একটি। দিস ইজ কল্ড দ্য ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন আমরা কি করেছি? ইন্ট্রোডাকশনে এই যে এখানে একটা ইন্ট্রোডাকশন লেখা আছে, আমরা এই টপিকের সামারাইজ করব, প্যারাফ্রেজিং করব। প্যারাফ্রেজিং করার পরে আমরা সেই সমস্যার একটি কারণ উল্লেখ করব এবং তারপরে তার একটা সম্ভাব্য সমাধান। তো এখানে আমরা একটু পড়ি। One of the serious ongoing problems that the entire world has been dealing with is the unusual climate change. অর্থাৎ পুরো পৃথিবী যে সমস্যাটির মুখোমুখি হচ্ছে, যে মারাত্মক সমস্যাগুলির মুখোমুখি হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে জলবায়ু পরিবর্তন। Climate change is the change in Earth's climatic pattern. জলবায়ু পরিবর্তন হচ্ছে পৃথিবীর জলবায়ুর ধরনের মধ্যে পরিবর্তন। Due to environmental pollution, এই পরিবেশগত দূষণের কারণে, ডিফরেস্টেশন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, শিল্পের কাজের জন্য কারণে, আওয়ার ক্লাইমেট ইজ চেঞ্জিং ইভেন মোর ইন রিসেন্ট টাইমস। সাম্প্রতিক সময়ে আমাদের জলবায়ু আরো বেশি পরিবর্তন হচ্ছে। হুইচ রিকোয়ার সিরিয়াস, এতক্ষণ কিন্তু এখানে সামারাইজ করা হলো, এখানে একটা সমস্যা উল্লেখ করা হয়েছে এবং তার একটা সমাধান। হুইচ রিকোয়ার সিরিয়াস অ্যান্ড ইমিডিয়েট সলিউশনস লাইক রিফরেস্টেশন, যেটির দরকার গুরুতর এবং তাৎক্ষণিক সমাধান, যেমনটি হতে পারে রিফরেস্টেশন মানে বনায়ন, ট্রানজিশন টু রিনিউয়েবল এনার্জি সোর্সেস, নবায়নযোগ্য শক্তির উৎসের দিকে রূপান্তর, স্থানান্তর, রিডিউসিং হার্মফুল গ্যাস এমিটিং ভেহিকলস, যে সকল গাড়ি থেকে ক্ষতিকর এই গ্যাস নির্গত হয় সেগুলোর সংখ্যা কমানো, বাই রিয়েলাইজিং দ্য কজেস বিহাইন্ড দিস এনভায়রনমেন্টাল ক্রাইসিস, এই পরিবেশগত সংকটের পেছনে যে কারণগুলো আছে সেগুলো উপলব্ধি করার মাধ্যমে, and exploring pragmatic solution to mitigate its impact, এবং এর প্রভাব কমানোর জন্য বাস্তবমুখী সমাধানের সন্ধান করা। এগুলো করার মাধ্যমে আমরা কি করতে পারি? উই ক্যান সেভ আওয়ার প্ল্যানেট, আমরা আমাদের এই পৃথিবীটাকে কি করতে পারি? রক্ষা করতে পারি। এটি গেল এতক্ষণ পর্যন্ত যেটি আমি বললাম, সেটি হচ্ছে এই প্রবলেম সলিউশন এসের ইন্ট্রোডাকশন। এবার আমরা যাব মেইন বডি প্যারাগ্রাফ 1 কজ 1। Environment pollution is regarded as the first main cause of climate change, অর্থাৎ পরিবেশ দূষণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের
প্রথম প্রধান কারণ হিসেবেই বিবেচিত। অর্থাৎ জলবায়ু পরিবর্তন হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রথম প্রধান কারণ। Particularly, air pollution and plastic pollution significantly contribute to this problem. বিশেষ করে বায়ু দূষণ এবং প্লাস্টিক দূষণ, হ্যাঁ, significantly মানে এখানে গুরুত্বপূর্ণভাবে, মারাত্মকভাবে কি করে, এই সমস্যাটাকে বাড়িয়ে দেয়। Human activities like burning fossil fuels and deforestation release greenhouse gases GHGs into the atmosphere. মানুষের কর্মকাণ্ড যেমন এই জীবাশ্ম জ্বালানি পোড়ানো, বন ধ্বংসকরণ, এগুলোর মাধ্যমে কি হয়, এগুলোর কারণে রিলিজ গ্রিনহাউস গ্যাস, এর ফলে কি হয়, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয় ইনটু দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে। দিস গ্রিনহাউস গ্যাস ট্র্যাপ হিট কি করে, তাপমাত্রা সৃষ্টি করে, লিডিং টু গ্লোবাল ওয়ার্মিং, এর ফলে বৈশ্বিক উষ্ণতা বেড়ে যায়। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, অর্থাৎ এখানে একটা বাস্তবসম্মত উদাহরণ দিতে বলেছে, সেই উদাহরণ ফাইন পার্টিকুলেট ম্যাটার এ কমন এয়ার পলিউটেন্ট, অর্থাৎ একটা সরু পার্টিকুলেট ম্যাটার বস্তু, এ কমন এয়ার পলিউটেন্ট যেটা হচ্ছে বায়ু দূষণের একটা সাধারণ উপাদান, is responsible for 6.4 million deaths annually due to disease like heart disease, stroke and lung cancer, এবং এগুলো এই 4.6 মিলিয়ন মানুষের মৃত্যুর জন্য, প্রতি বছর মৃত্যুর জন্য দায়ী। এবং এগুলো কিসের কারণে হচ্ছে, এবং এর ফলে হার্ট ডিজিজ, স্ট্রোক এবং লাং ক্যান্সার অর্থাৎ ফুসফুসের ক্যান্সারের জন্য এগুলো দায়ী। এবার আমি চলে যাচ্ছি মেইন বডি প্যারাগ্রাফ 1 কজ 2, অর্থাৎ এখানে একটা কজ একটা প্যারাগ্রাফে উল্লেখ করা হয়েছে, এবং আরেকটা কজ এই ক্লাইমেট চেঞ্জের, সেটি এখন আমরা পড়ব। দ্য সেকেন্ড মেইন কজ অফ ক্লাইমেট চেঞ্জ ইজ কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের দ্বিতীয় প্রধান কারণ। When trees are cut down or burned, যখন গাছ কেটে ফেলা হয় বা পোড়ানো হয়, they release stored carbon dioxide back into the atmosphere, তখন এগুলো কি করে ছেড়ে দেয়, মজুদ করা কার্বন ডাই অক্সাইড আবার বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। This contributes to the greenhouse effect, এবং এটি গ্রিনহাউস প্রতিক্রিয়াকে বাড়িয়ে দেয়। Trapping heat, তাপমাত্রা বাড়ায়, and raising global temperature, এবং বৈশ্বিক তাপমাত্রাও বৃদ্ধি করে। For instance, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণস্বরূপ The Amazon rainforest was once a carbon sink, অর্থাৎ অ্যামাজন এই রেইন ফরেস্ট, এটি একসময় কার্বন এর কার্বন সিঙ্ক ছিল, বাট নাও ইট এমিটস মোর কার্বন ডাই অক্সাইড দ্যান ইট ক্যাপচার্স, অর্থাৎ একসময় এটা কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করত, কিন্তু এখন এটি আরো বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত করে। That it captures due to deforestation, এবং এটি হচ্ছে মূলত কিসের কারণে, বৃক্ষ নিধনের কারণে। As trees vanish, যখনই গাছপালা ভ্যানিশ হয়ে যায়, শেষ হয়ে যায়, কেটে ফেলা হয়, habitats for countless species, মানে অগণিত এই প্রজাতির জন্য যে আবাসস্থল আর লস্ট, এগুলো হারিয়ে যায়, and the planet's biodiversity declines, এবং এই পৃথিবীর যে জীববৈচিত্র্য এগুলো হ্রাস পায়। এখানে দুইটা কারণের কথা উল্লেখ করা হয়েছে এবং দুইটি প্যারাগ্রাফে দুইটি কারণ উল্লেখ করা হয়েছে। এবার আমরা মেইন বডি প্যারাগ্রাফ 3 সলিউশন 1 এটি পড়ব। এটি হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ 3 সলিউশন 1, অর্থাৎ এখানে দুইটা কারণ উল্লেখ করা হয়েছে ক্লাইমেট চেঞ্জের, তার একটি সমাধান এই প্যারাগ্রাফে রয়েছে। রিফরেস্টেশন, রিফরেস্টেশন মানে বনায়ন, বেশি বেশি গাছ লাগানো। রিফরেস্টেশন ইজ দ্য মোস্ট ইফেক্টিভ সলিউশন টু দ্য প্রবলেম অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তন সমস্যার সবচেয়ে কার্যকরী সমাধান হচ্ছে বনায়ন। ট্রিজ অ্যাক্ট অ্যাজ ন্যাচারাল কার্বন সিঙ্কস, অর্থাৎ গাছ হিসেবে কাজ করে, প্রাকৃতিক কার্বন শোষক হিসেবে কাজ করে। অ্যাবজর্বিং কার্বন ডাই অক্সাইড ডিউরিং ফটোসিনথেসিস, অর্থাৎ গাছ যখন সালোক সংশ্লেষণ করে ওই সময় এটা কি করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে।
রিফরেস্টেশন ক্যান রিস্টোর ইকোসিস্টেমস। এই বনায়ন কি করতে পারে? পরিবেশ ব্যবস্থাকে পুনরুস্থাপন করতে পারে, ফিরিয়ে আনতে পারে, ইনহ্যান্স বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্যকে বাড়াতে পারে, অ্যান্ড মিটিগেট ক্লাইমেট চেঞ্জ, এবং জলবায়ু পরিবর্তনকে কমাতে পারে। মিটিগেট মানে হচ্ছে কমানো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দ্য গ্রেট গ্রিন ওয়াল প্রজেক্ট ইন আফ্রিকা এইমস টু প্ল্যান্ট a 4,350 mile long green belt across the continent to combat desertification and reduce carbon dioxide level. উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আফ্রিকায় এই গ্রেট গ্রিন ওয়াল প্রজেক্ট, এটার লক্ষ্যমাত্রা হচ্ছে এই উপমহাদেশ জুড়ে 4,350 মাইল দীর্ঘ একটা সবুজ বেষ্টনী স্থাপন করা। কিসের জন্য? টু কমবাট, লড়াই করার জন্য, ডিজার্টিফিকেশন অ্যান্ড রিডিউস কার্বন ডাইঅক্সাইড লেভেল, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড লেভেল কমানো এবং মরুভূমি বিরুদ্ধে লড়াই করার জন্য। এবার মেইন বডি প্যারাগ্রাফ 2 সলিউশন 2, অর্থাৎ এখানে দুইটা কারণের কথা উল্লেখ করা হয়েছে। এখন আমরা পরবর্তী যে সমাধান, একটি সমাধান এখানে দেওয়া হয়েছে রিফরেস্টেশন, আর একটি সমাধান এখানে রয়েছে। শিফটিং ফ্রম ফসিল ফুয়েলস টু রিনিউয়েবল এনার্জি ইজ দ্য সেকেন্ড মোস্ট ইফেক্টিভ সলিউশন, অর্থাৎ এই জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, এটি হচ্ছে দ্বিতীয় সবচেয়ে কার্যকরী সমাধান। সোলার এনার্জি, উইন্ড, তারপরে হাইড্রো ইলেকট্রিক, উইন্ড এনার্জি, হাইড্রো ইলেকট্রিক অ্যান্ড জিওথার্মাল পাওয়ার জেনারেট ইলেকট্রিসিটি উইদাউট এমিটিং গ্রিনহাউস গ্যাস, অর্থাৎ এই সৌরশক্তি, বায়ুশক্তি, হাইড্রো ইলেকট্রিক, জলবিদ্যুৎ এবং জিওথার্মাল অর্থাৎ ভূপৃষ্ঠের গভীরে যেগুলো লাভা রয়েছে সেগুলি কি করে? বিদ্যুৎ উৎপাদন করে, কোনো রকম গ্রিনহাউস গ্যাস নির্গত না করে। এটি কি হতে পারে? যে ক্লাইমেট যে চেঞ্জ, এই সমাধানের একটি সমাধান হতে পারে। কান্ট্রিজ লাইক জার্মানি হ্যাভ টেকেন সিগনিফিক্যান্ট স্টেপস ইন অ্যাডপ্টিং রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ নবায়নযোগ্য শক্তি গ্রহণের ক্ষেত্রে কি করেছে? জার্মানির মতো দেশগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। রিডিউসিং দেয়ার রিলায়েন্স অন কোল অ্যান্ড অয়েল, কয়লা এবং তেলের উপরে তাদের নির্ভরতাকে কমিয়ে। এটি হলো 2 নম্বর সলিউশন। এবার আমি চলে এসেছি একদম এই প্রবলেম সলিউশন এর শেষ প্যারাগ্রাফে। শেষ প্যারাগ্রাফ মূলত এটি হচ্ছে কনক্লুশন। আমরা কনক্লুশনে আগেই বলেছি আমরা কনক্লুশনে নতুন কোনো তথ্য অ্যাড করতে পারবো না। এখানে আমরা এতক্ষণ যেটি আলোচনা করেছি এটির সারমর্ম এখানে বা সামারাইজ করে লিখতে হবে, তাহলেই সেটি একটি কনক্লুশনে রূপান্তর হবে। তো ইন কনক্লুশন আমরা বলতে পারি ক্লাইমেট চেঞ্জ পোজেস এ ক্রিটিক্যাল গ্লোবাল চ্যালেঞ্জ ড্রিভেন বাই পলিউশন, ডিফরেস্টেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, অর্থাৎ শিল্পের কার্যকলাপ, কার্যাবলী, বৃক্ষনিধন এবং দূষণের দ্বারা তাড়িত একটা মারাত্মক বৈশ্বিক সমস্যা সৃষ্টি করতে পারে এই জলবায়ু পরিবর্তন। টু অ্যাড্রেস ইট, এটা সমাধান করার জন্য উই মাস্ট প্রায়োরিটাইজ রিফরেস্টেশন, আমরা অবশ্যই প্রাধান্য দিব বনায়নকে। ট্রানজিশন টু রিনিউয়েবল এনার্জি, নবায়নযোগ্য শক্তির প্রতি স্থানান্তরকে। অ্যান্ড প্রমোট ইলেকট্রিক ভেহিকলস, এবং বিদ্যুৎ চালিত যানবাহন এর প্রতি। দিস অ্যাকশনস অফার হোপ ফর এ সাস্টেনেবল ফিউচার, একটা স্থায়ী ভবিষ্যতের আশা কি করতে পারে? দিতে পারে এই কর্মকাণ্ডগুলি। বাট রিকোয়ার কালেকটিভ এফোর্টস, কিন্তু দরকার সমন্বিত প্রচেষ্টা। অ্যান্ড ইমিডিয়েট অ্যাকশন, দ্রুত পদক্ষেপ ফ্রম গভর্নমেন্টস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী থেকে, সরকার এবং ব্যক্তিদের মধ্যে থেকে কি দরকার? এর জন্য আমাদের সামষ্টিক যে প্রচেষ্টা এবং তাৎক্ষণিক ব্যবস্থা বা পদক্ষেপ এটি দরকার। Dear learners, I hope you have understood, you have learned how to write a problem solution essay in English. যদি একটি সুন্দর প্রবলেম সলিউশন এসে লিখতে চাও তাহলে এই ধাপগুলি, অর্থাৎ এখানে যে 4টি ধাপের কথা বলা হয়েছে
ইন্ট্রোডাকশন, মেইন বডি প্যারাগ্রাফ 1, মেইন বডি প্যারাগ্রাফ 2 এবং কনক্লুশন, এটি কিন্তু তোমাদেরকে সুন্দর করে অনুসরণ করতে হবে। আশা করি এটি যদি তোমরা ভালো করে অনুসরণ করো এবং নিয়মিত প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। You have to remember one thing, practice makes a man perfect. The more you practice, the more you will learn. You will feel easy to write a problem solution essay or text. অর্থাৎ যতই তোমরা বেশি প্র্যাকটিস করবে ততই তোমাদের কাছে এই বিষয়টি আরো সহজতর হবে। আজকের মতো এখানেই, আবার দেখা হবে ডিয়ার লার্নার্স নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আনোয়ার একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে এবং শেয়ার করে বন্ধু বান্ধবীদের দেখার সুযোগ করে দিবে। No more now. Thank you for watching the video till the end. I'll be back with another new video. Till then, be good and be happy. Thank you all.